তুমি ওটা লেখা ঢুকো একটা আটা বার করে চার জনকে দাম আমরা বিশেষ বাড়িতে একবার ফোন করে কনফার্ম হয়ে নাও। হ্যাঁ দাদা পড়ে জায়গা কোথায় পরের বার কিন্তু আমি তোমাকে বলবো না এখানে জায়গা ঠিক করে এই যার যারা অঙ্ক টুকবো না কথা বলবো আগে বেরিয়ে চলে যাও কথা বলতে যদি আমি বার করবো ঠিক আছে আমি যে যাকে ঝামেলা করবা দুজনকে ধরে বার করবো আমি ঝামেলা পোহাতে পারবো না পারলে দাঁতে দাঁত দিয়ে চেপে রাখবো কথা বলার দরকার নেই আগের দিন কোনটা কোনটা হয়েছিল আচ্ছা তুমি নতুন মানুষ একটা মোটা খাতা নেবা অঙ্কে 320 পেজ মানে 300 পেজের উপরে নেবা আর বিজ্ঞানের একটা খাতা নেবা 160 পেজের আর একটা টাকা 160 পেজ একটা টাকা আমি জানি না আর হচ্ছে একটা ওই সূত্র লেখার জন্য খাতা নেবা কারণ এবার অনেক সূত্র আছে যা সূত্র লেখানো হয়েছে বন্ধুদের কাছ থেকে নিয়ে নেবা কে বন্ধু আছে এখানে সবাই এক স্কুলে তো পড়ে সবাই বন্ধু নিয়ে নেবা ঠিক আছে আচ্ছা স্কুলে না হলো এক একটা তাহলে সবার হয়ে গেছে একটা হয়ে গেছে না দুই থেকে শুরু করছি যারা যারা করে এনেছো প্রথম থেকে টুকবা যারা করে আনোনি প্রথম থেকে টুকবা যারা করে এনেছো মেলাবা মেলুটা টুকে দেখতে দাদা পুরো মন্দির দাদা শুনছি হ্যাঁ আরে দাদাই ভুল বলে ক্লিক করে দিচ্ছে দাদা ভুল বলে আমি সিম্বল করে বল দাদা চেক করে দিয়েছে সবটা দিনের কাম মুখস্থ করা এরা বলছিল ঠিকই বলেছে এই যে এই দাদা পিয়াংশু বলছিল নন্দিনী বলছে পিয়াংশু না আমি অঙ্কটা বলতে বলছিল জয়সি কি জয়সি আরে কি বলি আচ্ছা তুই এই প্রশ্নটা বলেছে যে কোশ্চেন বলবা সবাই বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয় যদি মেশিনের দাম বিদেশে 3 লক্ষ টাকা হয় তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে হিসাব করে লিখি তাহলে এখানে সবার প্রথমে হচ্ছে
মেশিনটির দাম বিদেশে বলে দিয়েছে 3 লাখ টাকা, নিজেদের দেশে আনতে 120% কর দিতে হবে। তাহলে এখানে দাম কত হবে ভালো করে বুঝতে হবে। মেশিনের দাম 3 লাখ, এখানে আনতে 120% কর দিতে হবে। তার মানে আসল টাকা 3 লাখ তো দিতেই হবে, সঙ্গে 120% কর আরো বেশি দিতে হবে, তাই তো? তাহলে আমরা কি লিখবো? বিদেশে মেশিনটির দাম দেবো 3 লাখ টাকা। বিশাল উঠে দাও। না আমি কি করলাম? কথা বলেছো, আমার দাদু বলেছিল তার সুন্দর প্রহার হবে না বলে। তুমি উঠে দাও। ওঠো ওঠো ওঠো। এরকম করো। ঠিক আছে ওঠো তাড়াতাড়ি। কথা যেন না হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাও। তোলে দাঁড়িয়ে দিয়ে ঢুকবা, আর যদি অসুবিধা হয় বাইরে বার করে দেবো, সেখান থেকে ঢুকবো। আচ্ছা, এবার কি বলেছে? এইবার বলেছে যে 120% কর দিতে হবে, তাই লিখে ফেলি। অতএব দেশে মেশিনটি আনতে খরচ হবে। আমাদের তুমি একবার ক্যালকুলেশন করে দিতে আর লেখানি তো আগের দিন আমার মনে পড়ছিল। আচ্ছা, তাহলে এখন দেখো, আমি তো একবার ক্যালকুলেশন ওটা কি লিখেছো? এটা ওইটা উপরে। মেশিনটির দাম আছে শোনো। তাহলে দেখো, দেশে আনতে খরচ হবে কত? প্রথমত আসল টাকা তো দিতেই হবে, কোম্পানিকে দিয়ে দিলাম। তারপরে এই আসল টাকার 120% কর দিতে হবে। তাহলে এই টাকাটাও কিন্তু আসল দামের সঙ্গে যোগ হবে, তাই তো? সঙ্গীতা বলেছো মিলছে? হ্যাঁ হ্যাঁ না তুমি শুনতেই পেলাম না। হ্যাঁ বলেছে। ধন্যবাদ। আচ্ছা, পার্সেন্টেজ থাকলে নিচে 180 জানো তো? খুব ভালো। একটা শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল। তাহলে 3 লক্ষ টাকা দুবার যোগ করলে কি বলো? 3 লক্ষ টাকা দুবার যোগ করলে কেমন? 3 লক্ষ টাকা দুবার যোগ করে 3 লক্ষ টাকা আসল, হ্যাঁ ওটা তো দিয়েছে কোম্পানিকে, এর সঙ্গে 120% টাকা কর। তাই আসলের সঙ্গে কর যোগ করে আমি দেশে আনছি। ও বুঝতে পেরেছো? আমি উত্তরে কি যোগ করেছি হয়তো উত্তরে কি এমনি যোগ করেছিস? না, না, কর বার করে যোগ করে। হ্যাঁ এই তো কর বের করে পরে কি উত্তর যোগ করেছি। ওটাতে কি লিখেছে দাম দিতে? আচ্ছা, তাহলে 3 লাখ প্লাস, আচ্ছা এখানে আছে 3 এর পরে 4টে শূন্য, এখানে 12, 3 12 36 আর 4টে শূন্য 360,000 তাহলে এখন দেখো 4টে শূন্য যোগ করলে 4টে শূন্য বসে যাবে, তাই তো? তাহলে 6 আর শূন্যতে 6, 3 আর 3 এ 6 যোগ করছি 6 এত টাকা 660,000 তোমার সেম 6,60,000 টাকা, 660,000 বললে হবে না 660,000 হবে। একদম পুরো সেম টু সেম। আচ্ছা, এরপরে হসুদের উত্তরটা নিজেরা লিখে দেবো। মানে মেশিনটা আমার আছে তো? দেখো তো একটু দাদা ঠিক আছে নাকি? এখানে ব্যাপারটা কিন্তু উত্তরে না যোগ বিয়োগ করতে নেই। লিখেছে আর একবার। কত উত্তর হয় একটা প্রশ্ন এখান থেকে দেখো ঠিক আছে। তুমি এবার শুধু একই সিস্টেম মতো করে আছে লেখা লিখে সব কি ইউটিউব দেখে আনছো? না না স্যার বলেছে। না না স্যার না তুমি আগে থেকে এভাবে বলেছো দাদা, তুমি ক্যালকুলেশন করতে বলেছো আমাদের স্যার ডাইরেক্ট সেকেন্ড নম্বরটা। হ্যাঁ, এই একদম তোমার দিকে। জানি এগুলো লিখলে করতে তুমি আগে লিখো আমি তাই আমি স্যার যেন একবার করে দিচ্ছে উত্তর করতে যায় অ্যান্সার লিখে দিচ্ছে। এই দেখো, স্কুলের অঙ্কটা না আমি শুনেছি, এটা যদি বোর্ডের কোনা হয় এই কোনার মধ্যে অঙ্ক শেষ হয়ে যায়। হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক বলে এটা এই উত্তরটা ভালো লাগলো। হ্যাঁ এই তো স্যার ঠিক বলেছে এরকম। আমার একটা কথা আছে, তুমি আসলে যে অঙ্ক করেছি স্কুলে কোন দেখে আমাকে মিলেছে কোন উত্তর একেবারে ওদের আলাদা করে এরকম বলো। লেখে এরকম। এই বসে যে দেখতে দিবা। যাই হোক, এই 3 এর একেরটা, যে পানি একশো গ্রাম। আচ্ছা 3 এর একেরটা করেছিলাম না? বলতে পারছি না। এক একটা করা হয়ে দাদা। আর নেই না? এটা করেছিলে? কে? না না, আগে পুরো ক্লাস দেয় পা ব্যথা করে ফেটে গিয়ে তো মরে গেল তাই তো? তিনের তিনে করতে পারছি না। তিনের দাও না তিনের তিনটা করেছিল তাহলে আপনি একটা এরকম তো কথা বলছে। ওকে, আমি সেটা আমি দেখছি। এই 80 টাকার 15%, তাহলে 80 টাকার 15% কত হচ্ছে? 80 ইনটু 15/100 চিন্তা 80 করছি into 15/100 এত টাকা 12 টাকা হবে। শূন্য শূন্য কেটে গেল, হ্যাঁ। 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 3 ছাড়া 12 টাকা 12। যারা যারা টুকছো তাদের টুকবা।
একদম পুরো সেম ওরে সুজয়ের জন্য দেখতে পাচ্ছি না। ও দাদা সুজয়, এখানে দাও। ও দাদা অদূর বলে যাবে যাও 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 যাও। দাদা ঘড়িতে এত বড়- মাইক কি ও, হচ্ছে মাইকটা কাটতে হবে। ও দাদা অদূর বলে যাবে না লিখতেন নাকি হ্যাঁ, এরপরে হসুদে উত্তর লিখতে তো হবে। অঙ্ক না বুঝতে পারলে কি করে লিখবো ও তো কিছু শুনতেই পাবো না কে শোনা যাবে না কি বলেছে? খুব আস্তে তোমরা চিল্লামিল্লি করলেই তো শুনতে পাবো না। চিল্লামিল্লি করবো না, শুনতে পাবো না। দুশো উত্তর কি লিখবা? কত লিখবো কত এত টাকা এত পার্সেন্ট সমান 80 টাকার 15% হয় বা? আচ্ছা 3 এর 2 215 টাকার 12%। তুমি এই গুণা দেখতে পাচ্ছ? এই গুণা ওটা ডিস্টার্ব। এইদিকে চেপে আসো পারলে ওই জায়গাটা মার্ক করেছে কি দরকার এখানে বসে সিস্টেম মানে ঘটা ভালো ভালো করে দেখে শুনে করবা। এই দুটো এইটা ছেড়ে দিতে পারবি দাদা এটা ভেঙে দিতে হতো হাত ভেঙে পড়ে গেল আর আর ওই যে হাত ভেঙে পড়ে যা খোলা আচ্ছা, ঠিক আছে 200 হ্যালো ওখানে একটা আয়না লাগাও 215 টাকার 12% হয়ে গেছে 215 টাকার 12%। আচ্ছা তাহলে 215 টাকা 12% মানে 215 গুণ 12 বাই 100 টাকা। তাহলে হবে কি দেখো 12 আছে 100 আছে এখানে 215 আছে এখানে 2 দিয়ে কাটলে 6 এখানে এবারে 4 দিয়ে কাটতে পারতে দাদা আচ্ছা এখানে 5 আছে এখানে 50 আছে 5 দিয়ে করলে 4 5 20 100 করে 3 5 15 5 দিয়ে করলে এখানে কত 5 দেবো 30 50 10 10। আচ্ছা তাহলে 2 দিয়ে এখানে কাটাকাটি করলে যাবে, যাবে। ভাগ করতে হবে। 2 দিয়ে কাটলে 3 2 দিয়ে কাটলে 5 কেন কি করতে কাটছো ওখানে ভাই দশমিক করে দিবা 10 বুঝতে পেরেছি এটা বুঝতে পারেন না কি কি আমি আমরা কি করে করে আচ্ছা, জানি 43 কে 43 হবে 43 কে 3 দিয়ে গুণ করলে 3 3 কে 9 3 4 12 নিচে বাই 5 1 2 1 2 9 কে রাখে ভাগ করুন দশমিকে 5 দুগুণে 25.8 25.8 9 নাম তো 4 5 না 5 5 25 পড়ে গেল কত 4 দশমিকের পরে 0 5 8টা 40 অঙ্কটা করার পর রাফ অঙ্কের পাশে অবশ্যই টুকবা আর উত্তর সঠিকভাবে লিখবা। তাহলে ভুলবশত নাম্বার কেটেও যেতে পারে। কি বলেছে আমাদের বলেছে যে এখানে রাফ করবা রাফ ওটা মিশ্রতে নিয়ে যেতে হবে। রয়াকার পর না লিখতে হবে ও দশমিক নিয়ে আরে হ্যাঁ এরপরে শুধু উত্তরটা লিখবে। উত্তর এটা লিখতে তো বলেছে না কি করে বললে তুমি অঙ্কটা না ওই 10 মিনিট ওই দেখো ওরা পাশে ভাগ করে দিয়েছি। দাদা বল জানো স্যার বলেছে যে পাশে রয়াকার পর লিখে রাফ করবে না তার অঙ্ক হাফ কাটবে যদি কেউ ইংরেজি লেগে আরো ইউজি হ্যাঁ তাও হবে কিন্তু তাহলে তো রাগ হয়ে যাবে হ্যাঁ না না রাফ এই তিনটা তো ওই রাগ মানে তো খসখস ওই তো আমার ভুল চুপ থাকো তিনটা করে দিলাম বসি দাও তাহলে চুপ তিনে থাকো এক একটা করাবো তিনে তিনে করে দিয়েছিলাম। তিনের এক দুই করেছে তিনটা করে তিন এক আর তিনে আর তিনে কিছু করেছিল আর কিছু করেনি আসলে আইভি করাবো ঠিক আছে তিনের আইভি ভুলিয়ে যেতে হবে। এখানে কি করেছিলাম এতখানি অঙ্ক বাইরে মনে হচ্ছে গুনগুন আওয়াজ আসছে। হ্যাঁ দাদা এই যে তোমরা গল্প শুনছো না অঙ্ক দেখি আমি তো আমার পড়াই শুনবা আর আমার কথাই এই তো শুনবা। অঙ্ক বাবা শুনতে পাচ্ছি ডিস্টার্ব হচ্ছে উড়ে বাবা ভালোবাসা এই উঠে দাঁড়াও দুটো কাম করে সত্যি করে বলবো আমি শুনতে শুনবো না। ছাড়তে গেলাম তুমি দেখে নিলাম মারি তো ইউ স্ট্যান্ড আপ বলা ঠিক আছে ওটা যাবে খাতা কই ইউ স্ট্যান্ড আপ আমি কিছু মার খেলাম যাবো 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 সারা ক্লাস দাঁড়িয়ে দাও পরের দিন ভালোবাসা খুব ভালো লাগে। ঠিক আছে বললাম হাত দিয়ে বোর্ডে সব অঙ্কের জন্য খাতায় টোকা থাকে দুজন না দেখবো না কষ্ট হবে ওদের থেকে ভিড় মারি দাদা এখানে নাও আর কোন দেখো আমি 4 মাস সহ্য করেছি আর আগের বছর তো সেটা ধরলাম না বাস আগে বাজাবে আর এত ডিস্টার্ব ছিল না যদি ভুলভাল কিছু দেখেছি এই ছাগলগুলো তাহলে কিন্তু তোমাদের কষ্ট হবে। হাফ পিস এই এগিয়ে এসো এগিয়ে এসো হ্যাঁ দেখো তোমরা আসো। দেখি আবার কি কথা বলি। আচ্ছা তাহলে 480 গ্রামের 200%, তার মানে এটা কি 480 ইনটু কত বাই কত 200 বাই 100 কি হবে কেটে যাবে গ্রাম। শূন্য শূন্য কেটে যাবে ব্যাস এবার কোন হয়েছে তুমি দেখতে পাচ্ছ না ওই মোহনের সাইডটা কেটে দাও যাও যাও, যাও যাও, যাও। বলে লিখতে পারছি না 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 দেখতে পাচ্ছ না হ্যাঁ ওখানে হেভি জায়গা চোখের সমস্যা সব দেখতে পাবো
আচ্ছা 48 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 96 তাহলে এত গ্রাম। জিতে যাচ্ছে ও তবে একদম ঠিক হতো আচ্ছা 3 এর শেষ 4 এর কোনটা করেছিলাম গো চারে দাঁড়াও দেখতে হবে দেখে বলছিলাম চারে চারে এক একটা করেছি ওয়ান অনলি ওয়ান বলো চার এক কত নাম্বার আমি কইছি দেখ আমি তো চারটা দাও এটা কইছি 4 এর 3টা অঙ্ক আছে মানে চারের তিনে চারটা তাহলে আমি কে তিনের চারেরটা আমি কোথায় বলতে চাই 3 এর 4 এটা কইছি কে বলছি ছুটির পরে বাড়ি গিয়ে একবার বসবো কেন বিজ্ঞান দেখানোর সময় আমরা বসবো না তুমি মানে পুরো ক্লাস দেখো বিজ্ঞান দেখাও আজকে দাদা তুমি কার কথা ভাববা আমার কাছে পাটি বললে হ্যাঁ বলছি কি বলছি বলো বললো যে অঙ্কটা কি হবে বিজ্ঞান আজকে দেখাও না খাতা নাম্বার বলে দিলো না হাতে বলে দিলো আর কত বললো 3 3 4 5 3 3 4 4 বহুত ভুলে গিয়েছি আমি তুই অংশ লিখেছো গ্রাম পার্সেন্টেজ কম লাগবে না পার্সেন্টেজ হবে না ওখানে গ্রাম হবে তো দেখা লিখে লিখে ঠিক করো দেখে দেখে লেখাটা ঠিক করো ওই লেখা হলো এই একে 4 এর 1 করো স্যারের মতো লেখো 4 এর 2 দেখতে কষ্ট হচ্ছে লেখে নাও দেখো ওই দিকে দেখো ভালো লাগবে 4 এর 2 85 গ্রাম এই শোনো 4 এর 2 বলেছে কি 85 গ্রাম 17 কিলোগ্রাম শতকরা কত আছে এখানে একটা সূত্র লিখেছিলাম না কে বাই কার কে ভাই কাজ করতে তাহলে আমি বলেছিলাম যে উপরে যাবে ছোট না বড় উপরে উপরে ছোট উপরে ছোট চার হচ্ছে যার সাথে অত কষ্ট করার দরকার নেই। উপরে ছোটটা যাবে নিচে বড়টা যাবে উপরে ছোট বড় ছোট হ্যাঁ আজ ওরা দুজনে এই, আচ্ছা এখানে দেখো 85 গ্রাম আছে 17 কিলোগ্রাম আছে তাহলে 17 কিলোগ্রাম বড় 85 ছোট ছোট তাহলে ও তো 85 যাবে দাঁড়াও ও না 17 তো বড় আর কত পার্সেন্ট বলে তাহলে দাদা দাদা এটা 17 তো ছোট আমি একটুখানি বোঝানোর চেষ্টা করি এবার একটা ইঁদুর একটা হাতি আছে দুটোতে এক এক করে আছে কে বল হাতি এইখানে ওটাই বলেছে 85 গ্রাম আছে 17 কিলোগ্রাম আছে। কিলোগ্রাম আছে এই দাদা এটা প্রশ্ন প্রশ্ন পড়ে এই শোনো 85 বাই 17 এখানে বলেছে কি শতকরাতে নিয়ে যায় তাহলে ভগ্নাংশে প্রকাশ করার পর ইনটু 100 তাহলে 85 গ্রাম গ্রামেই থাক 17 কিলোগ্রাম আচ্ছা নদী বলো 1 কিলোগ্রাম মানে কত গ্রাম 1 কিলোগ্রাম মানে কত গ্রাম 1 কিলো আলু মানে কত গ্রাম হয় ওরা প্রথমে তো কোনটা ছিল বলো 1000 তাহলে 1 কিলোগ্রাম মানে যদি 1000 গ্রাম হয় কি বলবো 17 কিলোগ্রাম মানে কত গ্রাম 1 কিলো মানে 1000 17 কিলো মানে 17000 হ্যাঁ 17000 গ্রাম আচ্ছা যখনই অংশে পরিণত করবা তখনই জন্য হর আর লব দুজনেরই একক কি হয় একই হতে হবে মানে একই হতে হবে যেভাবেই হোক আচ্ছা এবার দুজনের একক উঠে যাবে এই শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে দাও তাহলে 85 আর 17 আছে 5 17 85 17 কে 17 একটা শূন্য 5 কে 5 5 দুগুণে 10 তাহলে দাঁড়ালো কত 1/2 0.5 1/2 মানে দশমিকে নিয়ে গেলে 0.5 দশমিক 5 যেমন যেসব বাচ্চারা বুঝতে পারছো না দেখো 1 কে যদি 2 দিয়ে ভাগ করে দিলে এই দেখো 1 তো 2 এর থেকে ছোট তাই জন্য দশমিক দিয়ে শূন্য নিতে হবে 5 দুগুণে 10 তাহলে হলো কত দশমিক 5 তুমি 10 দিয়ে কেটে দিলে বলে নালে ও দাদা আমি আর কাটিতে জানো দাদা আসলে না আমি আগে ওটাই রাখতাম কিন্তু জনগণ না বুঝতে পারে ওই দাদা আমি তো তাই করেছি কি আসলে কি বলতো ও হ্যাঁ এখানে তো পার্সেন্টেজ দিতে হবে কারণ শতকরা কত তো আমি লিখি না। দাদা বলো আই ঠিক আছে এবার এরপরে কিন্তু উত্তর লিখতে হবে বলো দেখো কাটাকুটিটা খুব সহজ এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল 17 কে 17 একটা শূন্য বসে গেল 5 17 85 17 দিয়ে কেটে দিলাম উপর নিচে এখন তাহলে 5 5 দুগুণে 10 5 একে 5 একবার ঠিক আছে 4 এর 2 এর পরে 4 এর 3 ও ঠান্ডা আছে না বাবা সে বলার কথা নেই বলো সেই আমি আজকে 42 ডিগ্রি তাপমাত্রা ছিল স্কুলের দিকে আসে 4 এর 3 হ্যাঁ সে আন্দোলন বাড়িতে গিয়ে বসাবো আচ্ছা দেখি কর্ণ 3 এর কোশ্চেনে বলছে দেখো কোশ্চেন পড়বো 4 এর 3 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত তাহলে বলো উপরে কে যাবে নিচে কে যাবে উপরে যাবে হচ্ছে 2 কিগ্রা 250 গ্রাম উপরে যাবে
2 কিগ্রা 250 গ্রাম। কিগ্রা মানে কিলোগ্রাম। ও দাদা একটা প্রশ্ন ছিল, এই যে এইগুলো সব তো একবার গ্রামে আনতে হবে তো, তো এগুলো মানে প্রথমে করলে হবে না? অন্য জায়গায় তাহলে এটা কি করবে দেখাতে হবে আমাকে। দাদা, আমি তো অঙ্ক দিয়ে করে দিয়েছি, স্মার্ট দাদা। দেখিয়ে দিয়েছি দাদা, আমি তো প্রথমে আগে অঙ্ক দিয়ে করে দিয়েছি। আমিও তাই করছি। তাহলে 0.72 কুইন্টালের 2 কিগ্রা 250 গ্রাম কত হচ্ছে, তাই তো? এটা আমার এই জন্য ইনটু 100%। আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে যখনই কোনো জায়গায় দুটো একক থাকবে মনে রাখবা যে অঙ্কে কতগুলো একক আছে। অঙ্কে দেখো 3টে একক আছে, কিগ্রা, গ্রাম, কুইন্টাল। বলো তাহলে কিগ্রা, গ্রাম, কুইন্টালের মধ্যে সবথেকে ছোট কি? গ্রাম। গ্রাম। তাহলে সব কটাকে আমরা গ্রাম নিয়ে যাবো, যে ছোট সেই এককে আমরা নিয়ে যাবো। পেন্টিং মিস্টেক দাদা। আর কোন কুইন্টাল আর জপার হবে না। তাহলে ঠিক আছে, রাইটিং মিস্টেক। আচ্ছা সঙ্গীতা বলো 2 কিগ্রা মানে কত গ্রাম? 2000 গ্রাম। তাহলে 2000 প্লাস 50 গুণ তো। তাহলে যোগ করে দিচ্ছি। বলো বলো কুইন্টাল মানে একটু হিসাব হয়েছে এরকম হিসাব। 10 দাদা। হিসাবটা হচ্ছে যে 1000 কেজি 100 কেজি কেজি সমান সমান 1 কুইন্টাল। তাহলে 1 কুইন্টাল মানে 100 কেজি। আর 1000 কেজি তাহলে 100 কেজি আমাদের এখানে এত কুইন্টাল আছে। তাহলে কুইন্টাল থেকে কেজিতে কি করে যাব? ভাগ করে দেবো 100 দিয়ে। দাদা ভাগ করবো না দাদা 100 দিয়ে। গুণ করব। হ্যাঁ। মানে বিষয়টা কি বলতো, কুইন্টাল তো বড় সংখ্যা, তাই কেজি কুইন্টালের সাপেক্ষে ছোট। তাহলে কুইন্টালকে যখন আমি কেজিতে আনবো, ছোট কুইন্টাল অনেক কেজিতে পরিণত হয়ে যাবে। ছোট কুইন্টাল অনেক কেজিতে পরিণত হবে। যেমন একটা লাড্ডু মিহিদানা ভাঙবা এক গাদা বড় মিহিদানা ওরকম। তাহলে আমি না 0.72 তোমাকে ভুল বললাম। কুইন্টাল। তাই কুইন্টাল থেকে কেজি কি করে পাবো? 100 দিয়ে গুণ করে। এবার ভাবো তাহলে 100 দিয়ে গুণ করে তো কেজি এলো। আমার দরকার কি? আবার আবার 1000 দিয়ে বলো। 2 কিগ্রা 2000 ও 250। আচ্ছা তাহলে এখন কুইন্টালকে 100 দিয়ে গুণ করে পেলাম কেজি। কেজিকে কত দিয়ে গুণ করলে গ্রাম? 1000। তাহলে এটাকে আবার 1000 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? গ্রাম পাবো। তো পুরোটাকে 100 দিয়ে আবার গুণ হলো। মহান কি বুঝতে পারলে? কি বুঝতে পারলে বলো? কুইন্টাল থেকে গ্রাম কি করে এলো? 1 কুইন্টাল মানে কত কেজি? 1 কেজি মানে কত গ্রাম? তাহলে কুইন্টালকে 100 দিয়ে গুণ করে কেজি, 1000 দিয়ে গুণ করে গ্রাম। দাদা আমি খুব জটিল করে করেছি, খুব ভালো করছো, সহজ করে। কিন্তু ঠিক হয়েছে। তাহলে 2250 গ্রাম। এবার নিচে দেখো ক্যালকুলেশন খুব সহজ। 100 দিয়ে 72,000 প্রথমত 100 দিয়ে গুণ হচ্ছে। যখন কোনো সংখ্যাকে 100 দিয়ে গুণ করা হয় তার দশমিকের ডান দিকে দু ঘর সরে যায়। তাহলে 72 দশমিক মানে 72 হয়েছে। যারা বুঝতে পারছো না এরকম ভাবে করবা। 72 দশমিক নেই মনে করে 72 কে 100 দিয়ে গুণ করা কত হবে? 72 গুণ 100 মানে 7200। দশমিকের উপরে কটা ঘর ছিল? দুটো। তার মানে এখানে দশমিকের উপরে দুটো ঘর রাখতে হবে। তাহলে 72.00 মানে 72ই হলো। হয়েছে। তারপরে সেটাকে 1000 দিয়ে গুণ। তাহলে 72 কে 1000 দিয়ে গুণ করলে কত হবে? 72000। বুঝলি 72000 কটা শূন্য থাকে? 4টে। গ্রাম গ্রাম কেটে দিলাম। দেখো এই দুটো শূন্য এই দুটো গ্রাম শূন্য কেটে কেটে গেল। দিতে হবে নাকি? না কেটে এমনি তুলে তুলে দিলাম। দিল। আচ্ছা একটা শূন্য কেটে গেল। তাহলে নিচে আছে 72, উপরে আছে 225। দেখো যে 225 কে 5 দিয়ে যায় কিন্তু 72 কে যায় না। তাহলে একটু কমা 3 দিয়ে যায় এখানে। 2 আর 2 4 আর 5 যোগ করলে 2 আর 2 যোগ করলে 4 আর 5 যোগ করলে 9। 3 দিয়ে যাবে। 9 কে 3 দিয়ে যায় আবার 9 দিয়েও যায়। আবার দেখো 72 7 আর 2 যোগ করলে 9 3 দিয়েও যায় 9 দিয়েও যায়। তাহলে 9 দিয়ে করব। কাটাকুটি করে সেটা ভাগ করে দিয়ে যে দশমিকের নিচে আসছে। 5 হবে। 8 9 72 9 দিয়ে কাটলে 3.125 আসবে। 9 দুগুণে 18 পড়ে থাকলো 4 5 5 9 25 কে 9 দিয়ে 8 9 72। আচ্ছা এবার বলো তো 25 কে 8 দিয়ে ভাগ করা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ যাই তো। রাফে যায়। আপনি ভাগ করবেন হবে বলবো দাদা কত? বলবা বল 3 8টা 24 24 1 2 দশমিক 10 দশমিক 1 0 8 10
না, আটকে। আরে কে হয়ে গেছে কত শেষ হয়ে গেছে। আচ্ছা 8 দুগুণে 16 করে থাকলো কত 4 দশমিকের জন্য 0 5 8টা 40। যারা দেখতে পাচ্ছ না একটু সাইডে সরে সরে গিয়ে বসবে কিন্তু। তুমি একটু এদিকে আসো। যাবো দাঁড়াও। তার মানে কি পেলাম 3.125%। এই অঙ্কটা মাঝে মাঝে করতে দেয় এখন। ঠিক আছে ঠিক আছে আরে এত বড় করলে হবে দাদা হ্যাঁ হবে। তুই করতে হলেই হবে। ওরা হচ্ছে শর্টে মেরে দিচ্ছে। আমার একটু করে ওদের 1 ঘন্টা ওই যাবো একটু বসি এখন 1 মিনিট বাকি জল খেতে হবে দাদা। এই তোরাকে বলা এখনো 3 মিনিট বাকি দাদা দাদা এরপরে আমি যাবো জল খেতে। একবারে জল খাওয়া সব সেরে আসবে। দাদা আমি যাবো রোহিতের পরে ও দাদা আমি তো মনে রাখতে পারবো না। এরপরে রোহিত যাবে, রোহিতের পরে যে যাবে তবে তার নাম করে শুনবো। আমি না না গল্প করলে ভালো লাগে না। আর তোমরা আবার করো। আমি চাচ্ছি। করলে আবার দাঁড়াবে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ থাকতে পারছো না, বসে বসে ঠিক আছে, ঠিক আর আছে। তুমি চলে যাও দাদা বসার সময় দাঁড়িয়ে করবো না ওদের বাইরে খুব আরে দেখো, ওটা কি বসে পড়ছে পায়ে মনে হচ্ছে বাংলাদেশ বেঁধে রেখে দিচ্ছে। আদা করে দিতে পারছি আচ্ছা 5-এর একটা ছক আছে। খুব কষ্ট পাঁচের ছলে প্রথমটা, পাঁচের ছলে দ্বিতীয়টা করে দিয়েছিলেন। তাহলে ঈশান ওটা সৎ করো আবার কি সৎ করা। তুমি দেখো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করতে পারলে না। তুই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চুপ বলি। করে থাক তাও একটু ভাব। ঠিক আছে আমি দাঁড়া চুপ করে থাকবো দাদা 5 মিনিট চুপ করে থাকলে কিছু বলবো না 5 মিনিট না, অঙ্ক শেষ হওয়া পর্যন্ত। ওই তাহলে আমি টুক বই করি চুপ করতে মুখে চলে গেল। আমি কি করি এই হয়ে যাচ্ছে বেড়া কাছে বড় দাদা হয় দাদা হাতি এসে আমাদের হাত ওরা পুকুরে গুলো এত বড় বড় খাঁচা নিচের গুলোকে খেতে দেওয়া হয়। জি, সবার কিছু থাকে ওগুলোকে খাওয়া একটু বেশি খেয়ে ফেলেছে তুমি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবে। দাদা সত্যি ঠিক আছে না বুঝে বললাম। তা নিচে নিচে বসবা যখন বকবা দাঁড়িয়ে থাকো। একটা হাতে একটা পায়ে এই জিও কিনেছে সব কথা। যারা হাসছে আচ্ছা ছকটা পূরণের জন্য শতকরাতে আছে ভগ্নাংশে নিয়ে যাব। আছে ক্যালকুলেশন গুলো আমাদের পাশে রাফে করতে হবে। অঙ্কটা হয়ে গেছে সাইডটা। এই সাইড খেয়াল করো। এখনই বললো মুছে দাও, এখনই বলছে তাদের এরকম দাঁড়িয়ে যে ছকটা ভালো ভালো হতো তোমরাও ভালো। মুখ দিয়ে আরে ছকের মধ্যে বেশি কাটাকুটি করবো না, রাফে গিয়ে কাটাকুটি গুলো করবো, সুবিধা হবে। আমি তো সব রাফ কথাই করি, কিন্তু উত্তরগুলো বসিয়ে দিই। আচ্ছা দেখো এবার আমাদের বাড়িই পাঠাতে হবে। কি হয়েছে গো কি আমি লিখতে দেখতে ভুল ভাল হচ্ছে কানে কাছে তুমি ওই কোনায় ছিলে? রাবে একটা ওই কোনায় কাকে দেখতে পাচ্ছ না? ওখান থেকে এখানে এসে নাই করতে বলছি এই রোহিত যাও। কথা বলতে পারো যাও। ওটা আমি কিন্তু বুকে স্যার, তারপরে খাওয়া দাওয়া তারপরে জ্বালা দিয়ে আর কোথায়? আচ্ছা এই পরেরটা। আচ্ছা প্রথম লাইন তো করে দেওয়া আছে। দ্বিতীয়টা 22 ওটা পূর্ণ করা দিয়েছে। 1 বাই করে দিছিলাম। কত কত হয়েছিল বলো তো? বলছিলাম। 67 বাই 3, 67 বাই 3 ইনটু 100। আর ওটা তীরের নিচে 100 হ্যাঁ, না না এটা কত হবে? 67 বাই 3, 67 বাই 300। 700। একজনে? ওখানে 0.22333। এখানে তিনটে 100 কেন হলো? বাইরে ঠিকই তো লিখেছিলে চালিয়ে যাও।
ও ভাই একশো হলো কেন? ও এখানে কত বলো 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 ওই 0.223 ও দাগটা কমপ্লিট করো দাদা আসবো আসো আসো দাদা আমার 300 কেন হলো? ওদের চাপো। আমার 300 হলো, sorry। পরেরটা দেখো বলতো এই শোনো 2.1/3 আছে 2.1/3 কে সহগতভাবে মিশ্র থেকে অপূর্ণতে নিয়ে যাও কত হবে 2.1/3 কে 7/3 দুগুণ 6 রেখে 7/3 দাদা কন্ডাম আগে কিন্তু এ হনুমান তো আগে এবার সুইকে আমার মাথায় লেগেছে এ হয়েছে লাগু বন্ধ করো না আচ্ছা তাহলে 7/3টা পেলাম হয়েছে এটাকে আমরা দুটো জায়গাতে প্রকাশ করতে হবে একটা হচ্ছে শতকরায় নিয়ে যেতে হবে আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে এটাকে আমরা ভাগ করে দেবো 3 দুগুণে 6 পড়ে থাকলো 1 দশমিকের জন্য 0 3 তিরিখে 9 পড়ে থাকলো 1 দশমিকের জন্য 0 3 তিরিখে তাহলে কি এইভাবে এটা চলতেই থাকবে তাহলে উত্তরে কি লিখবো 2.33 কোন গণিত দেওয়ার প্রয়োজন নেই দুটো লিখলে হয় না? আচ্ছা, চারটে দিয়ে ফেলেছি, 3 3 3 3। দাদা বাইরে যাবো? ওদা আমার যাই বাইরে, মনে আছে নাকি? ওদা আমি যাবো আমি বলেছিলাম আচ্ছা ওর কিবা আমি ওর আগে বললাম যে ওর আগে বললাম আমি আমি একটাই মনে রাখ কে ওর আগে আমি বললাম আজকে সারাদিনের মধ্যে যেতে পারলেই হলো তো হ্যাঁ গাড়ি কিনে দাও না করে দিতে হবে এখন অসুবিধা নেই আচ্ছা এরপরে 2.1/3 কে আমরা শতকরায় প্রকাশ করব যে দাদা, আমি একটা কি বলছি, পরপর 4টে দিন লিখলে অসুবিধা নেই? আরেকটা দাও দাদা আরেকটা দাও তোমার আগে দাও না আমি আরেকটা লিখে এই শোনো যে কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে গেলে তাকে 100% দিয়ে গুণ করতে হয় যে কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে গেলে তাকে 100% তাহলে 7/3 আছে না ভগ্নাংশে তাহলে 7/3 কে 100% দিয়ে যদি আমি গুণ করি তাহলে 700/3% তাই তো তাহলে এখন 700/3 কে আবার মিশ্রতে প্রকাশ করতে হবে দশমিকে বসলে ভালো না? হ্যাঁ দশমিকে বসলে মিশ্রতে অংশগুলো দেখো মিশ্র তাহলে 700 কে 3 দিয়ে ভাগ করব 3 প্রথমে দুগুণে 3 দিয়ে করবো, তারপরে 3 দিয়ে কে করবো, আবার 3 দিয়ে করবো, আর করতে না করতে হবে না, একবার ঠিক। ও হ্যাঁ তাহলে 233 পূর্ণ 1/3 তোমার মাথায় খোঁচা লেগে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আমি সরে যাবো কোথায় আমার ওরা এটা বসে দাও না আর হয় না বলছি তো ও বলো পৌঁছিয়ে দাও বলছি না ও বসিয়ে দাও আচ্ছা এরপরে কি কথা বলছি দাও 1/5 আচ্ছা 1/5 আছে না 1/5 কে শতকরায় আনতে গেলে কি করতে হবে বলো না কি করতে হবে ভগ্নাংশ 1/5 কে শতকরায় আনতে গেলে 100 দিয়ে গুণ 100% দিয়ে 20 হবে, গুণ 20 হবে, 20। দেখছি হ্যাঁ, 20 হবে। কুড়িতে হবে তাহলে 1/5 কে 100% দিয়ে গুণ 5 দিয়ে 100 কে মেরে দাও 5 দুগুণে 10 হলো আচ্ছা এখানে কিন্তু 20 হবে না পার্সেন্টেজ কিন্তু হবে না কারণ মাথার উপরে কি লেখা আছে শতকরা 1/5 কে দশমিকে নিয়ে যাব আসুন ওদা আমি তোমার আগে বলেছিল ওর পরে তুমি আর লাইন দাও তারপরে দাদা তারপরে আমি আচ্ছা 1/5 ভাগ করতে হবে এখানে 1 দশমিকের জন্য 0 5 দুগুণে 10 তাহলে 0.2 হয়েছে রাফগুলো কিন্তু টুকবা আচ্ছা এরপরে দেখো দশমিকে আছে 0.12 আছে না ই নাম্বার কোশ্চেনে দেখো লেখা আছে না 0.12 কই তাই 0.12 কে ভগ্নাংশে প্রকাশ করে কত হবে ওরকম ও হ্যাঁ আছে। বলো 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 কত ভাই কত 100 নিচে 12 উপরে তাহলে 12/100 তাই না এবার 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 6 2 দিয়ে কাটলে 4 2 দিয়ে কাটলে 3 2 দিয়ে কাটলে 25 তাহলে 3/25 25 তাহলে ভগ্নাংশে প্রকাশ করে 3/25 তাহলে 3/25 কে শতকরায় প্রকাশ করব কি করে কিন্তু 100% দেখুন। ইনটু 100% তাহলে উত্তর হচ্ছে বোধহয় 12
3 বাই 25 গুণ 100 4 25 100 3 চারা 12 তাহলে 12% মানে আমরা এখানে 12 বসবো। আচ্ছা আমার বোর্ডে আর জায়গা নেই, তাদের ওই সাইডে টুকু ওই তো তুমি কত জানি না 3.125 ওরা বলে বসে আছে। ও আচ্ছা আচ্ছা প্রেসার গেট হয়ে গেছে বুঝতে পারছ না খুব চাপ। প্রেসার কুকার হয়ে গেছে আচ্ছা সুদীপ বলো 3.125 কে ভগ্নাংশে প্রকাশ করলে কত বাই কত হবে? বলো তুই বলো, তোমার তো খুব বার করছো। কি বললা শুনতে পাওনি? শুনতে পাওনি? 3.125 কে ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? মৌসুমি বলো 3.125 কে ভগ্নাংশে প্রকাশ করলে। রোহিত বলো 3.15/100 3 দশমিক থাকবে তাহলে এবার 125/100 মোহন বলো দেখি কি জিজ্ঞাসা করবো না বলো উত্তর কি হবে? শুনতে পেয়েছো বসে? হ্যাঁ তারপরে তুই বলো। হ্যাঁ 100 না তুই বলো তাই আমি 3.125 বাই 1000। এই শোনো দশমিক সংখ্যা থেকে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাওয়ার পদ্ধতি হচ্ছে দশমিকের জন্য একটা শূন্য আসলো কি হয়েছে তোমার? এই তো এটা হচ্ছে প্রথমটা মানে সি নাম্বার কোশ্চেনে, এটা হচ্ছে ডি নাম্বার খিচুড়ি কোশ্চেনে, হয়ে গেছে পাখি এটা হচ্ছে ই আবার সি দুখানা সি দাদা আয় বললেন না চালে ডালে মিশে গিয়েছে এখন তুমি আর ছাড়তে পারবো না ওটা বি ওই যে বি তো বি এর রাত তো করিনি, বি তো মুখে বলে দিলি। দাদা হয়েছে উপরটা দেখো না সি এটা সি এটা ডি এটা ই এটা এফ করছে। আরে এ তো সমান হবে এক পেজে 25 খানা অঙ্ক হয়ে যায় এরকম করে করে কি বল মানে এক ফুটে পেজে না। দাদা বলো ও দাদা পরে হচ্ছে 3.125 থেকে ভগ্নাংশ কি করে হলো দেখো নিয়মটা হচ্ছে দশমিক নেই মনে করে লবে লিখবো, দশমিক নেই মনে করে লবে লিখবো, তারপরে দেখবো যে দশমিকের পরে কটা ঘর আছে, দশমিকের পরে কটা ঘর আছে। তুই এত করে ঘাস খাচ্ছিস এখন টুকতে পারো না এগুলো সংখ্যা, তুই বই লিখছো সবাই কিন্তু বলি খাতায় ঢুকবো। আচ্ছা এটা ডি তুই অকাজ করছিস ওইটা তো একদম আগে ঠিক আছে তুমি দেখো এই মুশকিল এই হচ্ছে সি, এটা কি দাদা এটা ডি হচ্ছে হাতে শুট তো এই দশমিক তোলার নিয়ম কি, দশমিক নেই মনে করে সংখ্যাটা লবে লিখবো, তারপরে দশমিকের পরে যতগুলো ঘর আছে ততগুলো একের পর শূন্য বসিয়ে একে করে ততগুলো শূন্য, দশমিকের জায়গায় 1 বাদ বাকি ঘরে শূন্য, তুমি নিজের খাতে নজর। ও দাদা আই ভাগ করলে হবে না রাম যাবো এবার মোহন যাবা ও শুনলো তো মোহন আগে পড়েছে। আই ভাগ করলে হবে না ধরো ওখানে দশমিকটা তুলে দশমিকের জন্য শূন্য বসিয়ে দিলাম ব্যাস হয়ে গেল দশমিকের জায়গায় 1 বসাবা, পরের ঘরগুলোর জায়গায় শূন্য। শর্টকাট হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের হলো কত 3.125 বাই 1000 কাটাকুটি করবো কত দিয়ে 5 দিয়ে 125 হ্যাঁ তাও হবে 5 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10 দুটো শূন্য, 5 দিয়ে কাটলে 5 5 6 30 12 5 দুগুণে 10 5 টাকা 25 5 দিয়ে কাটো 4 5 দুগুণে শূন্য 40 5 125 তো হ্যাঁ হ্যাঁ 5 দিয়ে কাটলে 8 5 দিয়ে কাটলে তাহলে 25 বাই 8 হলো ও দাদা 4-এর 3 4-এর 3 হ্যাঁ 4-এর 3 তাহলে 25 কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে ও যেটা 3 8টা 24 পড়ে থাকলে 1 তাহলে এখানে 3 এমনি হয় 3 পূর্ণ এখানে এমনি হয় 3 8 24 25 থেকে 24 মানে সমস্যা কি হতো বাচ্চারা বুঝতে পারে না। সবাইকে বলতে পারলে না না তুই বাচ্চা তুই বাচ্চা না বাচ্চা
চো বাচ্চা না না মানে 25/8 25/8 তুই বলেছ এটা এই তুই বলছো সোজা বসো ও দা এ কিন্তু তুই তো দেশি মনে বলো তো এই থেকে 25/8 টাকার জন্য সত্যি হয় বসো বল যাও আমি করছি না আমার তো ওইগুলোই হয়নি দাদা এবার বলবো আচ্ছা বলো তুমি নতুন মানুষ নাম কি শেখর ও ওর নাম আমার দাদার বলবো তুমি কিন্তু চুপ করতে এই পারো বুঝিয়ে দাও শেখর বলো 25/8 কে শতকরা নিয়ে আসার জন্য কত দিয়ে গুণ করব 25/8 কেমন লিখলে দাদা আগে বিশ্বকে লাগলে তুমি 25/8 তো পার্সেন্ট হয়েছিল ওইটা মুসলা তো একবার লিখলে ভালো কিছু বললে ও তাহলে ওখানে লিখতে হবে না বলো রোহিত বলো কি কি 25/8 কে কত দিয়ে গুণ করলে শতকরায় আসবে 25/8 কে কত গুণ করলে 4 কি বললে 25/8 কে কত দিয়ে গুণ করে শতকরায় আসবে হ্যাঁ 100 দিয়ে 100% তো দাদা 100 না হ্যাঁ 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8 4 25 সব এটা তো সবাই কাজ কি বললে ভালো এটা এফেক্ট এই তাহলে হচ্ছে 625/2 625 625/2 এটা কাটাকুটি করেছো নাকি 625/2 আছে সি এর অঙ্কটা তো টোকা হয়ে গেছে মুছে দিলাম ওইটা তাই দশমিক আন মানে এটা হ্যাঁ তাহলে এটা এবার ভেঙে চুরে আমাকে ওই মিশ্রতে আনতে হবে আমার মিশতে আমি আনছি আর আমি পাচ্ছি 3 1 পূর্ণ 1/2 আমি করে দিচ্ছি 3 1 2 হবে তো দুই হবে তো 3 1 2 1 পূর্ণ 3 1 2 আপনি 9 না তাহলে 312 পূর্ণ 1/2 312 পূর্ণ 1/2 ঠিক আছে মানে 3 1 2 5 আচ্ছা 125 থেকে 125 শতকরা আছে সঙ্গীতা বলবা 125 শতকরা আছে ভগ্নাংশে নিয়ে যাব কি করে 125 কে এই যা 125 শতকরা করে আছে তার মানে 125% আছে তাহলে 125% মানে 125% মানে হচ্ছে হ্যাঁ 125/125 দিয়ে কাটলে 4 25 দিয়ে কাটলে 5 তাহলে 5/4 কত হলো 5/4 আচ্ছা মিশ্রতে নিয়ে গেলে 1 পূর্ণ 1/4 মিশ্রতে নিয়ে গেলে 1 পূর্ণ 1/4 আর এটাকে আবার দশমিকে নিয়ে যেতে হবে এটাকে দশমিকে নিয়ে যেতে হবে তাহলে 5/4 5 থাকলো 4 একে 4 1 থাকলো দশমিক 0 4 দুগুণে 8 বলে থাকলো 2 দশমিক 0 4 5 কি হলো তুমি বুঝে পড়বে নাকি তুমি বুঝবা দাদা ওই পদ্ধতিটা অবলম্বন করলে হবে না 4 দিয়ে গুণ করতাম 5 দিয়ে গুণ করতাম আমি এখন একটা পদ্ধতি ফলো করছি সেটা হচ্ছে কি বলতো এটা সাধারণ পদ্ধতি খুব সাধারণ পদ্ধতি তাড়াতাড়ি করো দাদা বুঝে অঙ্ক হয়ে গেছে বললে এই অঙ্কটা হয়ে গেছে দাদা এখন 500 ওই বাড়ি ছুটি হবে বাড়ি যাবা তারপরে গিয়ে বসবা তার আগে আর বসতে হবে বাসা থেকে গেল মামা দিয়েছি তাহলে নিজের জায়গায় দিকে দাঁড়ায় করে থাকবা আমি কোথায়? বলবো না ও বলছিল না ও না কি না তো তোমাদের নিয়ে নে শব্দ কি হলো ছোট লাগছে দাদা তো দেখো আচ্ছা একটু হয়ে গেছে তোমার কত কাছে শার্টটা পরানো হয়ে গেছিল হ্যাঁ তাদের টোকো এই আমরা রাফে এত কি করবো রাফ টোকার জায়গা তো দরকার
তার ঠুকে দিয়ে এই পাশে রাফের জন্য আলাদা প্রশ্ন দিতে পারে না এরকম লাগে ঝাঁটা দেখতে হলে চলে আসো ঝাঁটা বেরিয়ে চলে গেছে চলে গেছে ছায়া লোক মানে ঝাঁটা দিয়ে এরকম করে ছায়া ইনফিনিটি ঝাঁটা সার্চ করে আমার শুধু এরকম এরকম করে তোকে দেখা বুঝি যাবি বলা ওই তোকে জ্বালাচ্ছ মনে করো এই সব মনে হচ্ছে কিছু মন্ত্র হচ্ছে ওই যে এই কামলা এই কামলা ব্যবস্থা করতে এই হয়েছে কি হয়েছে ই এই যে বড় বড় জিলেকা আছে আমার কাছে আমি ওকে দেখাচ্ছি দেখতে হবে তাহলে বুঝে ফেললাম নন্দিনী সাথে রঙটা পড়ো দেখি তো সবাই সাথে কোশ্চেনটা পড়ো সাথে কোশ্চেনটা পড়ো সবাই বলেছি যে হৃদয় স্টুডেন্ট একটি কারখানায় আগে দৈনিক 15টি বোতল তৈরি হতো এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল তোমরা হাতে তুলে নিতেও তো পারো এটা এক জায়গা রে দুটোই হাত আমার আচ্ছা ওই কাছে ওই কাজের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে তাইছে ও আচ্ছা খুব ভালো এখানে দেখো প্রথমে বলেছে কি আগে তৈরি হতো 1500টা বোতল এখন তৈরি হয় 1695টা বোতল তাহলে ওই কাচের কারখানায় উৎপাদন ক্ষমতা শতকরা কতটা বৃদ্ধি পেল তাহলে এখন আমি একা যাব কাচের বোতল তাহলে এখানে বৃদ্ধি বেড়েছে না কমেছে বলো তো বেড়েছে তাহলে বৃদ্ধির শতকরা হার বলো ভাগার এই তো 1695 মাইনাস 15 সূত্রের খাতা জানতো তো সবাই হ্যাঁ তুমি বলছো রোজ আনতে পারো ওরা যে আনি তাদেরকে দাও করে দাও হ্যাঁ তারপরে দাও এই সূত্র লেখো একটা আর সূত্রের খাতাটা আনবো এক থেকে না এই খাতাটা যোগ করতে না একটু বসলাম আরে সূত্র লেখো একটু বসলাম বসে পড়ো এই বসো এই বসতে বলবো না দেখবি ডক্টর নাজমা এই নোট আচ্ছা সূত্র সূত্র লিখো না তো এই দেখে এসে হবে সূত্র না দেখো হ্যাঁ দেখো বলো দাদা কত বলি দাদা তোমার খাতায় ও আমি বলবো একটুতে বসেছি দেখতে পাচ্ছি বলার জন্য আচ্ছা অনেক একটু চেয়ে বসো অনেক একটু না অক্ষয় একটু চেয়ে বসো আমি দেখতে পাচ্ছি না তুমি এদিকে চেপে বসো অনুমান আমার দরকার নেই ওদা কতটা সূত্র লিখো না খালি সূত্র না সব দেখো যে শতকরা শতকরা সংক্রান্ত সূত্র
শতকরা বৃদ্ধি সমান সমান বৃদ্ধি বাই পূর্বের রাশি ইন্টু 100 দুই শতকরা পূর্বের রাশি আর উপরেরটা বৃদ্ধি ও দাদা কলারটা দিবা না দাদা হ্যাঁ বলো বৃদ্ধির পরে ও এই তো দিচ্ছে শতকরা হ্রাস হ্রাস বাই পূর্বের রাশি ইন্টু 100 ওটা কি লেগেছে শতকরা বৃদ্ধি ওইটা দাদার নিচে পূর্বের রাশি হ্রাস ওটা বলা লাগা তুমি হ্রাস আচ্ছা বলে শতকরা লাভ সমান সমান লাভ বাই ক্রয় মূল্য 17 লাখ হ্যাঁ ইন্টু 100 4 শতকরা ক্ষতি সমান সমান ক্ষতি এটা এর মূল্য বাই ক্রয় মূল্য এবং মূল্য নেই কি ও দাদা ওটা শুধু 100% হবে দাদা শুধু 100 হবে ও ক্রয় কয়টা ফল অন্তস্থ শতকরা এটা ক্ষতি সরো নাও ফোন চেঞ্জ করুন যতই ফন্ট ওই দাও, ওটা কেন কি ছাপ সমস্যা ওইটা 2 নম্বর লাইনের পূর্বের রাশি ওটা বলবো শতকরা হ্রাস সমান সমান হয়রাফ লাগা দন্তিস হ্রাস 22 পূর্বের রাশি হেভি রাজবাড়া যে ওটাও দন্তেস হয় তো সব 100 কেন ক্রয় মূল্য মানে শতকরা বার করতে গেলে করতে হয় আর নেই তো ক্ষতি হয় খাতা মতো ফেল দিও হ্যাঁ আমার গায়ে উপর দিয়ে আস্তে 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 বাইরে চলে আসে বর্ষাকালে এলে ওর পাটি নো পড়ে গেছে কালকে ও দাদা আমাদের লাভ হয়ে গেল তো ও দাদা দাঁড়াও এটা কি সূত্র নাকি মুছে ফেলো ও ওদিকে একদিন দিয়েছে তো না না একজন দিয়েছে মানে ও একজন দিয়েছে তো যাচ্ছে কেন ওই দিকে দিয়েছে দাদি জায়গা দেখে না দাদি হ্যাঁ যাও আর কি দিয়েছি ছাদ গরম না ফ্যানের হাতে বেশি গরম না ছাদে একটু জল দাও ছাদে জল দিলে আরো আরো বেশি করে দাও বড় জল দাও ছাদের উপরে একটা 3 কোটা সোলা দিয়ে দাও ও দাও ওটা কি লিখতে তুমি এই পাশে করো তাহলে একটু এসে লাগা করা একটা হয়রাফ লাগা দন্তিস হ্রাস ওই পাশে ওই পাশে দাও পূর্বের রাশি সবার উপরে শুরু হ্যাঁ মনে হচ্ছে তো আচ্ছা সাদের কোশ্চেনটা শুরু করি লোহার
দাও দাও দাও। কে রান্না মানা করেছিল? আমার নেই রে। তো ওর খেলে তুমি নাড়াচাড়া করছো কেন? চারটা সেকেন্ড রাখো। হাতেরটা। আচ্ছা সাতের প্রশ্নটা বলেছে হৃদয়পুরের একটি হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো। এখন তৈরি হয় দৈনিক 1695টি, মানে 1695টি বোতল। এই কারখানায় কাঠের উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করিয়েছে। আচ্ছা তাহলে বৃদ্ধি পেয়েছে না? তাহলে আমরা লিখবো যে আগের উৎপাদন, আগে দৈনিক উৎপাদন, দৈনিক মানে কি বলতো? দিনে প্রত্যেক দিন 1500টি বোতল পাশের জন্য দিল। এখন দৈনিক উৎপাদন সমান সমান 1600, তুমি হাওয়া খাও দেখতে হবে না, এখন দৈনিক উৎপাদন 1695টি বোতল। সাত তো একটাই দেওয়া আছে। হ্যাঁ, এবার বিয়োগ করতে হবে। তাহলে বলো দৈনিক উৎপাদন বাড়লো না কমলো? বাড়লো। অতএব উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আসো বৃদ্ধি। হ্যাঁ, বলা। আচ্ছা, কোথায় লিখেছি? বোতল আমি লিখিনি। আগের দৈনিক উৎপাদন। হ্যাঁ, এটা বোতল, হ্যাঁ, বোতল। কিসের বোতল দাদা? আদর উৎপন্ন আগের উৎপাদন লিখেছে। এটা আগের। আদর মনে হচ্ছে তো। তাহলে আগের বলে দেওয়ার পরে বাচ্চাদের মতো কোশ্চেন করবো না। দেখুন, বাদল না আচ্ছা 1 6 5 বিয়োগ 1500 হ্যালো আজকে দাদা দেখিনি এখন না, আজকে হবে না। ঠিক আছে। আচ্ছা বিয়োগ করলে কত হবে? 195 195 তাহলে এখন আমরা কি লিখবো? কোশ্চেন কি চেয়েছে? শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাই তো? তাহলে আমরা লিখব কি? শতকরা বৃদ্ধির হার। হ্যাঁ, শতকরা বৃদ্ধির হার। তাহলে শতকরা বৃদ্ধির হারের সূত্র কি? বৃদ্ধি বাই পূর্বের রাশি ইনটু 100। উৎপাদন বৃদ্ধি আগে লিখে দিচ্ছ তাই না? ওখানে কি লিখেছে? উৎপাদন বৃদ্ধি পেয়ে দে পেয়েছি। কে বলবে দাদা? শতকরা বৃদ্ধির হার সূত্র কি? বৃদ্ধি বাই পূর্বের রাশি। 8500 তো হবে দাদা। বলে গেল লিখতে তো হবে, নাহলে সূত্র বলে গেল। সূত্র লিখে অঙ্ক করবো। তুই করে আনো নি? ও দাদা, এখানে শতকরা না লিখে ওখানে পার্সেন্ট দিতে হবে। হলো? তাহলে বৃদ্ধি পেয়েছে 195 আর আগে ছিল 1500 ইনটু 100, 200 কেটে গেল। আচ্ছা 5 দিয়ে কাটলে 3 আগের দৈনিক উৎপাদন। আচ্ছা 5 দিয়ে কাটলে 3 5 15 5 9 45, 3 দিয়ে কাটলে 3 একে 3 3 3 কে 339 মানে তাহলে 13 টি। ঠিক আছে, শতকরা। এরপরে হসুতে উত্তরটা লিখবো। আজকে এই পর্যন্তই থাক। এই পরের দিন হচ্ছে 17 পর্যন্ত করবো। আমি যাবো তো দাদা। কিসের আগে যাও, তারপরে মৌসুম, তারপরে তুই যাও। ও দাদা, বিজ্ঞান পড়া পড়াতেই যাবা। কি ও এদিন দিয়ে তোকে হলো ওই 100 এর তুই যাবা, তুই চলে ও যাবে না, আমি যাবো। যাও। খাতা নিয়ে যাবো। নিয়ে যাবো নাকি?
দাদা বাকি যে অবধি বাদ দিয়েছিল ওইগুলো দাদা ও দাদা আর ও দাদা খাওয়া দাদা একবার যেতে দিচ্ছে ও দাদা দেখো না বাড়ি কাছে কি থাকবে দাদা সেকেন্ড চ্যাপ্টারে পড়ে রাখো মায়ের পরীক্ষা দুর্গা পুজো সব শেষ হয়ে গেছে অন্যদিকে জগৎ হবে গরম 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 এখন করে দেবে গরম গরম পড়লে কিন্তু বুঝা যায় তোমাদের ওই সিলেবাস পড়া করছে কি ওটা করছে তো ওগুলো সব তারপরে এক্সেল বাড়ি কাছে বলো বাড়ি যাবো বাড়ি কাছে বলো বাড়ি কাজ দেখো এই কুন্দিনী বাড়ি কাজ দেখো তো বাড়ি কাছে দেখে পড়ে এই বাবা আদিয়ানা পেছনে খুব 8 থেকে 19 মতো পড়ে ওদা যেই কটা করে দিয়েছে তার পর থেকে তো আছে তো কুড়ি রাত কি যাবো লাস্টের একটু বড় পিজা যদি পারো তাহলে করে আনবো মেলায় আমার নিমন্ত্রণ করে দেখা করে ঘন্টা হয় আমাকে লাস্ট করেছিল কোথায় এসএসবি ওটাই করেছিল বলো ওটাই লাস্ট কিলোমিটার ফার্স্ট ওটাই খারাপ করে লাস্ট কোনো কিছুতেই যায় কি শিবপুর ভোরবেলায় গিয়েছিলাম হ্যাঁ শুনে যখন বর্তমান ছিল শুনলাম এই ওই নাকি পেনশন ছিল দাদা ছিল বলো কাপলা কাপলা আরে না ওই কিস বল না আরে ওইটা না যাও বস এটা মুখে ফেলে দাও জলে বোতল দিলাম এই কে জল মেরেছে এই চলে রসে বাবা এই হয়ে পরে বলি পরে না আগে দিনে আগে এবারে কেমন দাদা তুমি কালকে লিখলা কি করে মানে জায়গা লিখলা অনেকে জায়গায় এসে এসো দিয়ে এবার যে জাতি কেস মানে তো ইয়ে না আচ্ছা একটু সেন্সার ওয়ার্ড আমি সমাধান করতে পারবো তুমি পারলে মার্কে চুপ থাকো আর যদি মারামারি না করতে চাও ঝামেলা করতে পারছি না তাই পারবো না। মানে এক হাতে তো তালি বাজে না কেস দিয়ে বলতো দাদা ওই যে হচ্ছে স্মরণ এসি দেয় আর স্মরণ তো আগে তো ডি দিয়ে ডিসটেন্স স্যার ইউজ দি করে না মানে কি
ওদের প্র্যাকটিক্যাল করা বলে আজ বলছে চাপ কি করবা সেই গরম জল বসেছিল তারপর তো ওখানে গরম জল বসেছিল তারপর হ্যাঁ ও গাইজ কেলভি কি তাপমাত্রা কম না তারপরে কি বলি এসআই সিরিয়াস সেলসিয়াস না সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করে এসছে সাতটা আছে তার মধ্যে চলে আসুন দাদা বলছি কি পরে কি বল খুব চলে গেল দাদা পরে পরীক্ষা বিজ্ঞানে কি কোশ্চেন হতে পারে একই রকম কোশ্চেন মানে শর্ট কোশ্চেন বেশি হবে না বড় কোশ্চেন বেশি হবে শর্ট কোশ্চেন বড় কোশ্চেনের 5-6 নম্বর 4 আচ্ছা তুই এরকমই এসআইতে 7টা থেকে আমাদের তাপ তো নেই আছে সিরিয়াসে 3 লাগে আমাদের তাপ তো নেই আছে নেই তাহলে এখন কোন কিছুতে যে তাপ বার করে দেয় সেটা আমার মাথায় নেই আসলে শোনো তাপ তো একটা শক্তি তাহলে সেক্ষেত্রে যখন তাপ শক্তি বার করবো তো সেক্ষেত্রে জ্বলবে ওটা তো তাপের সাইড তাপের এসে জুল হ্যাঁ হ্যাঁ তাহলে সিজিএস কি হবে ক্যালোরি মানে ক্যালোরি সিজিএস এ ক্যালোরি এসআইতে জুল আমি ওটা তাপ সরাসরি করে দিই এমার্জেন্সি কি সবাই যাবে না আচ্ছা আইলি জায়গায় চলে আসো আমি যাব তো যাবা তো জায়গায় আসো আগে যাব তো হ্যাঁ আগে যাবো তো ওই তো চলে যাক আমি চলে যাব তারপরে জায়গায় আসো বুঝে জায়গায় সবাই যদি তোমার মধ্যে ঝামেলা করে কি করে মেইনটেইন করব বুঝাবে বিজ্ঞানটা শুরু করলাম ওরা আমি চুগলি করে এই মুসলিম ওরা ঠিক আছে এখানে ছিল এখানে ছিল ওকে এখানে ছিল তুই পিলারে হেলান দিস হ্যাঁ আরে এখানে এখানে বিয়ার কবস করে পিছিয়ে যাও হ্যাঁ বলতে এখানে বসো পুরোপুরি আসো হয়েছে আচ্ছা দেখো গরমকালে একটা হেভি সুবিধা আছে সুবিধা হচ্ছে যে গরমকালে যদি কেউ ঘেমে যায় সে রুমাল দিয়ে ঘাম মুছে হ্যাঁ তো বাড়ি এসে রুমালটা ধুয়ে বেলে দেয় এই সময় মেলেও না যারা যারা ধুয়ে মেলে দেওয়ার পর গরমকালের সুবিধা হচ্ছে এত গরম যে 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যায় আর সবথেকে মজার হচ্ছে দিঘি থেকে যাও স্নান করতে দিঘিতে গায়ে ঘায়ে এই এখন যা রোদ দিঘি থেকে মানুষ ওঠে স্নান করে গামছা মিলায় এরকম ধরে রাখে 5 মিনিট শুকিয়ে যায় গামছাও না মুছতে মুছতে গা শুকিয়ে যায় তাহলে যদি অর্ঘ বলতে পারো গামছা নিগড়ে না নিগড়ে জল বেরিয়ে গেল যা জল আছে বাতাসে কি হয় যে গামছা শুকিয়ে যায় বাষ্প হয় বাষ্পিত হয় ঠিক আছে তাহলে প্রশ্ন হচ্ছে যে বাষ্পীভবন কখন বেশি হয় যদি পরিবেশের তাপমাত্রা বেশি থাকে তাহলে বাষ্পীভবন পারবে সাধারণ ব্যাপার যদি পরিবেশে বাষ্পের পরিমাণ বেশি থাকে মানে যদি বর্ষাকাল হয় তাহলে তাদের কি শুকাবে যাবে না কেন কারণ কারণ পরিবেশে বেশি থাকবে পরিবেশে বাতাসে যদি জলীয় বাষ্প
পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি থাকে, পরিবেশ বলবে আমার লাগবে না, দেবে না, তাহলে কি হবে? গামছাও মানে কাপড়ও সরাসরি শুকাবে না। শীতকালে চলে আসি, শীতকালে হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম, এর ফলে কি হবে? বাতাসে জলীয় বাষ্প তাড়াতাড়ি টেনে নেয়, তাই কি হবে? জলীয় বাষ্প খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে মনে করো একটা কাপড় আছে, কাপড় খুব গরম, খুব শীতকাল, পরিবেশ খুব শুষ্ক, মনে করো নিগড়ানোর পর দড়ি না এরপরে দাদা ভালো করে এইভাবে যদি মেলে রাখি দেরিতে শুকাবে। অথবা যদি 60 পাট করে মেলে রাখি তাহলে কি পেলাম? দেখো যখন গামছাটা আমি গুটিয়ে ফেলবো তখন গামছা তাদের শুকাবে নাকি এরকম ছড়িয়ে মেলে তাদের শুকাবে? তাহলে বিষয়টা হচ্ছে যে যদি আমি গুটিয়ে রাখি তাহলে কি সমস্যা, মানে কি কমে যাচ্ছে, আর যদি 60 পাট করে রাখি তাহলে কি বেড়ে যেত? বেশি হয়ে যদি কোনো একটা কাপড়কে গুটিয়ে রেখে শুকাতে দেওয়া হয় সেটা তাদের শুকাবে নাকি পুরোপুরি মেলে দিলে তাদের শুকাবে? বলতে গুটিয়ে থাকা আর মেলে দেওয়ার মধ্যে পার্থক্য? গুটিয়ে থাকলে ওর সাথে মানে জলীয় বাষ্প তাদের বেরোতে যাবে, মেলে দিয়ে তাদের বেরিয়ে যাবে। আসলে হচ্ছে যখন এটাকে পুরো খুলবো তখন তো দুদিকে হাওয়া লাগবে না, এবার হচ্ছে বায়ুর সংস্পর্শে থাকার জন্য তার ক্ষেত্রফল কি হবে? বেশি হবে। বায়ুর সংস্পর্শে থাকার জন্য তার ক্ষেত্রফল বেড়ে যাবে। তার মানে উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়ন বেশি হবে, বাষ্পায়ন বেশি হয়। তাহলে বাষ্পায়ন কাকে বলবো? তরল থেকে বাষ্পায়ন আমাদের ঘেমে গেছে কেন? যাবো আমি Oh,
গরম খালি শীত করবে চা করো চা ওই ঘরে যাবো বন্ধু আমার পাশে হয় না বাবা বিষয়টা হচ্ছে এইটার নাম হচ্ছে ইলেকট্রিক কেটলি সবাই জানে
তা বলতে হচ্ছে যে এর মধ্যে যে জল গরম হয়, জল গরম হওয়ার পরে কি হয়? ভাত হয় হ্যাঁ ভাত হয় চা হয় দুধ হয় আস্তে 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 জল ফুটতে থাকে না? তাহলে জলের ও দাদা দাদা হ্যালো এটা গরু ইনভেশন না হ্যাঁ এটা আচ্ছা এই আস্তে 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 আমি দেখো গ্লাসের মধ্যে জল ঢালছি আর আচ্ছা এবার বলো জল কত ডিগ্রি সেলসিয়াস শুধু কাপের মধ্যে চলে আসো। এই কাপের মধ্যে জল ফুটছে না ফুটছে না? এই শোনো, আমি ইলেকশন দেবো দাদা আমরা সিরিঞ্জের মধ্যে জল নিয়ে নিলাম। ও দাদা এই জন্য এটা আবিষ্কার করেছে জেমস হতে পারে। আমরা সিরিঞ্জের মধ্যে কিছু জল নিয়ে নিলাম। এবার দেখো আমি যখন এটা টানছি দেখো আমি গায়ে রক্ত লাগিয়েছি। ওহো আচ্ছা এই শোনো শোনো, জল আছে এর মধ্যে, সামনের দিকে জল ফুটছে ফুটছে। হাত ছড়িয়ে ছাড়া দেখা হেভি হবে দাদা, আমি করেছি এটা বাড়িতে। হ্যাঁ হেভি আর টস করে হয় এটা কি ফুটছে সত্যি সত্যি গরম ফুটছে কেমন কোশ্চেন? কি ভাই পাগল আচ্ছা ভালো করে দেখে শোনো শোনো, জল আছে আছে হ্যাঁ। ভালো করে দেখো যে জলের মধ্যে বাবল তৈরি হচ্ছে কিনা, বুদবুদ তৈরি হচ্ছে কিনা। ভালো বুঝতে পারবো। কি হয়েছে? কি বললে দেখো যে জলের মধ্যে বুদবুদ তৈরি হচ্ছে কিনা, ঠিক আছে? তাহলে এটাকে বেশি করে টানছি, ভালো করে দাও, ফুটছে ফুটছে জল। গরমে হচ্ছে না এখন পর্যন্ত এই জলের টেম্পারেচার কি 100 ডিগ্রি সেলসিয়াস ছিল? না, না, একদমই ছিল না। তাহলে এটা যখন আমি সিরিজ করে টানছি তখন ফুটছে কেন? বলবো কেন বলবো, মাঠে তাপের কারণে না হ্যাঁ চাপ। ঠান্ডা জল দিয়ে ফুটবে, শোনো। আচ্ছা ভালো করে শুনো, যখন আমি এই পিস্টনটা ধরে টানছি হ্যাঁ আর সামনে থেকে মুখ বন্ধ করে দিয়েছি, মানে বায়ুমণ্ডলীয় চাপের মধ্যে যেতে পারছে না এই তুই বসো, যেতে পারছে না। এখন যখন ওই পিস্টন ধরে টানছি ভেতরে বায়ু শূন্যতা সৃষ্টি হচ্ছে, মানে কি চাপ কমে যাচ্ছে। তার মানে ব্যাপারটা হচ্ছে কি যখন চাপ কমে যায় তখন ফুটনাঙ্কের মানও কমে যায়। মানে তো বেড়ে যখন তাহলে কি গলনাটা বেড়ে যায় মানে জল 100 ডিগ্রি সেলসিয়াসে ওঠে, আমার হাতের জল মনে করো 80 ডিগ্রি সেলসিয়াস, আমার এই আস্তে গরম জল, আমার হাতের জলের টেম্পারেচার মনে করো 80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন জল ফুটে দেখেছি না কি সিস্টেম এই শোনো ভালো করে, এই শোনো, এখানে যে জলটা আছে তার টেম্পারেচার মনে করো 70 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন বায়ুমণ্ডলীয় চাপ আছে কি ফুটছে না? কিন্তু যখন এই মুখ বন্ধ করে যখন আমি পিস্টনটাকে পেছনের দিকে টানছি তখন এর ভিতরে চাপ কমে যাচ্ছে, চাপ কমলে কি জল ফুটতে শুরু করছে না? তাহলে এমন কেন হচ্ছে? চাপের জন্য কারণ যখন চাপ কমে যায়, শোনো শোনো, যখন চাপ কমে যায় তখন স্ফুটনাঙ্কও কমে যায়। বলতে পারলাম। তাহলে এই জন্যই পিস্টন যখন আমি টানছিলাম তখন হচ্ছে কি এর মধ্যে একটা বায়ু শূন্যতা সৃষ্টি হচ্ছে। কি হচ্ছে? আর বায়ু শূন্যতা সৃষ্টি হলে মানে চাপ কমে যাচ্ছে। তাহলে কি হলো? তাহলে কি বুঝতে পারলাম? এখন তোমরা যখন জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস বলবা তোমাদের একটা কথা উল্লেখ করতে হবে, সেটা কি? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। কি বলতে হবে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মানে 76 সেমি পারস্তম্ভের চাপ সমান। কি ঠান্ডা জল তাহলে অনেক প্রেসার লাগবে, অত তোমার হাতে জল হয়ে যাবে। হ্যাঁ ওখানে খুব জোর দাদা। এরকম করে টানতে চেপেছি আমি একবার এটা চেষ্টা করছি আমি বলো কার সঙ্গে হোলি খেলেছে? বলা পুরো দেখে নিয়েছো বলা তো দাঁড়িয়ে বলেছে এটা আমাকে একটা ছেলে গিফট করেছিল। পিচ করে আছে ফার্স্ট পয়েন্ট, জল কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমি তো অবাক এই জল কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 ডিগ্রি। কতটা ভুল? কতটা ভুল? কারণ বলতে হবে কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে, কিন্তু যদি চাপ কমে যায় তাহলে কর্মসংস্থাতে ফুটবে কি ফুটবে না? ফুটবে। কারণ কি? যদি চাপ কমে গেলে স্ফুটনাঙ্কেও কমে যাবে। তার জন্য পাহাড়ি অঞ্চলে জল খুব কম ডিগ্রি সেলসিয়াস ফুটে যায়। আরে পাহাড়ি অঞ্চলে হ্যাঁ পাহাড়ি অঞ্চল তাদের ফুটবে। আচ্ছা একইভাবে এই উল্টো ঘটনা কি হবে? চাপ বেড়ে গেলে জলের স্ফুটনাঙ্ক কমে
বেড়ে যাবে চাপ বাড়লে পূর্ণাঙ্গ বাড়ে। চাপ যদি কমে স্ফুটনাঙ্ক কমে, চাপ যদি বাড়ে স্ফুটনাঙ্কেও বাড়বে। তাহলে আমাকে একটা কথা বলো তো, মনে করো জল একটা সাধারণ বাটির মধ্যে আছে, ঠিক আছে? তাহলে জল কত ডিগ্রি সেলসিয়াস 100 তে ফুটবে? এই দাঁড়িয়ে আছো বলো তো? চুপ, জায়গায় নিচে যাও। এই শোনো, এবার মনে করো জলটাকে প্রেসার কুকারের মধ্যে নিয়েছি। প্রেসার কুকার মানে কি একটা আবদ্ধ পাত্র। এখন আবদ্ধ পাত্রের মধ্যে প্রবলেম কি, আবদ্ধ পাত্রের মধ্যে জল যখন গরম হয় তখন বাষ্পীভূত হয়। এখন যদি বাষ্প এখানে জমতে থাকে তাহলে কি হবে, চাপের পরিমাণ বাড়বে। তাহলে প্রেসার কুকারে বাতাসের চাপ বাড়ে। এর ফলে ভালো করে শোনো, এর ফলে কি হবে, জল কিন্তু আর 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটবে না। তাহলে চাপে রেখে তো ফুটবে না। আর বেশি ফুটবে? হ্যাঁ, ফেটে যাবে না? না, এই শোনো, যখন খোলা পাত্রে থাকে জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটে। যখন আবদ্ধ পাত্র বা প্রেসার কুকারে থাকে তখন কিন্তু 100 তে ফুটবে না। কেন ফুটবে না? কারণ যখন প্রেসার কুকারে থাকছে তখন যেহেতু জলকে গরম করলে ভিতরে চাপের সৃষ্টি হয়, ফলে চাপ বেড়ে যায়। যখন চাপ কমে গেলে জল কম উষ্ণতায় ফুটছে, তাহলে চাপ বেড়ে গেলে জল বেশি উষ্ণতায় ফুটছে। এই জন্য প্রেসার কুকারের মধ্যে কি হয়, খাবার দাবার খুব তাড়াতাড়ি হয়ে যায়, ফোটে না, সিদ্ধ হয়। ওর সিটিটা না থাকতো ফেটে যেত। হ্যাঁ, সিটিটা যদি আর যদি পিস্টন না থাকতো তাহলে বাষ্পটা বোমের মতো ফাটতো না। বেশি চাপের কারণে সিটিটা দেয়। হ্যাঁ। আচ্ছা, যখন প্রেসার কুকার আবিষ্কার হয়নি, দেখো যে অনেকের বাড়িতে অনেক দিন আগে থেকে তোমরা খেয়াল করো, যখন দেখবা বাড়িতে কড়াইতে কিছু রান্না করা হয়, কড়াইতে দেখবে যে সবজি সবজি কড়াইতে দেওয়ার পর কড়াইয়ের উপরে ঢাকনা চাপা দিয়ে দেওয়া হয়। কেন? তাহলে কারণ হচ্ছে যখন ঢাকনা চাপা দেবে তখন কি বেশি পরিমাণ বাষ্প একসঙ্গে বেরোতে পারবে না, ফলে চাপ বাড়বে, মানে কি খাবারটা খোলা থাকলে যত তাড়াতাড়ি মানে সেদ্ধ হতো তার আগে আগে সেদ্ধ হয়ে যায়। ঠিক আছে? তবে একটা বিশেষ দ্রষ্টব্য, প্রেসার কুকারে রান্না বান্না করার ফলে খাবারের নিউট্রিশন 99% নষ্ট হয়ে যায়। প্রেসার কুকারে রান্না করলে খাবারের মধ্যে নিউট্রিশন সেটা 99% নষ্ট হয়ে যায়। ক্লাস 7 এ তোমরা মানুষের খাদ্য পড়েছিলে? হ্যাঁ, যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, হ্যাঁ ছিল না, ওর মধ্যে শুধু কার্বোহাইড্রেট বাদে সব নষ্ট হয়ে যায়। খাবো না প্রেসার কুকারে। Yes. ওলা তাহলে তাহলে ওরকম প্রেসার কুকার আমরা মাটি প্রেসার কুকার, মাটি প্রেসার কুকার হয়। আগেকার দিনে ব্যবহার হতো আচ্ছা মাটি না। আচ্ছা দেখি, এই জল যখন 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটছে, ভালো করে শুনুন, জল যখন 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটছে, জলের টেম্পারেচার কত? 100। তাহলে জলের উপর দিয়ে যে বাষ্প বের হচ্ছে তার টেম্পারেচার 100 হয়েছে। এখন জল ছিল তরল, বাষ্প ছিল গ্যাসীয়। তাহলে 1 গ্রাম 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ফুটন্ত জল থেকে 1 গ্রাম 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্পীভবনের জন্য যে অবস্থার পরিবর্তন হলো তার জন্য কি প্রয়োজন? লিন তাপের মান কত হবে? 537 ক্যালোরি। এইবার মজা শুনুন, ভাতের হাঁড়ি সরাবাদ গেছে, সরার তলায় জলবিন্দু জমেছে, কি করে জমলো? বাষ্প জমেছে। এবার শুনুন, হাঁড়িটা সরানোর পরে সঙ্গে সঙ্গে হাত দেবে। এবার শোনো, হাতে না অনুভূত হবে 100 ডিগ্রি থেকে বেশি সেলসিয়াস। কেন? ভালো শোনো, 100 ডিগ্রিতে জল ফোটে, বলছিলাম বাষ্প হলো বেশিক্ষণ ঠান্ডা লাগে জল ওইরকম। আচ্ছা, ওই বাষ্প তৈরি হলো, বাষ্পের উষ্ণতা 100 ডিগ্রি, কিন্তু যে তুমি হাত দেবা তোমার হাতে 100 থেকে বেশি টেম্পারেচার অনুভূত হবে। কারণ হচ্ছে তুমি যে কে মারামারি করছো বলতো, তুমি জায়গায় যাও, যাও যাও, লাগার কি আছে? যে জন চেপে বসো, বাড়ি থেকে একটা ভাত পাকা নিয়ে আসবো, ফ্যান বাড়ি দেবো।
যাবো গরমে থাকো যাও এখানে বসি দাও এখানে ঠিক আছে যদি ইশারা চলো ঝামেলা হচ্ছে ইশারা দোষ আমি দেখো তুমি এনেছো এই শোনো তাহলে কি বললাম জল থেকে যখন বাষ্প তৈরি হচ্ছে তখন লিনতাপ গ্রহণ করছে জল থেকে 2 নাম্বার বাষ্প 100 ডিগ্রি সেলসিয়াসে আমি হাত দিচ্ছি হাত দাও ছাকা লাগছে সেটা লাগছে আরে এইভাবে দিলা হবে না এরকম করে ওই দেখো চোখে দিল ওই জল বিষয়টা হচ্ছে যে বাষ্প যখন হাতে ঠেকবে তখন বাষ্প হয়ে যাবে ঘনীভূত বাষ্প হয়ে যাবে আস্তে ভালো করে শুনবা জল থেকে যখন গ্যাস হচ্ছিল তাপমাত্রা গ্রহণ করছিল বাষ্প যখন হাতে ঠেকবে বাষ্প আমাদের হাতে ঘনীভূত হয়ে যাবে তাপমাত্রা ছেড়ে দেবে মানে 100 ডিগ্রি ছেঁকা তো খেলাম সেটা প্লাস 537 ক্যালোরি তাপমাত্রা ছেঁকা খাবো ওই কারণে 600 না 537 ক্যালোরি ওই কারণে যখন আমরা বাষ্পে হাত দেব তখন আমাদের হাতে 100 ডিগ্রি থেকে বেশি উষ্ণতা অনুভূত হবে তাহলে হাত পুড়ে যাবে না 100 ডিগ্রি থেকে 537 ক্যালোরি সেদ্ধ হয়ে যাবে আচ্ছা এবার চলে আসি ঘনীভবন ঘনীভবন হচ্ছে বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া মানে বাষ্পীভবন মানে হচ্ছে জল থেকে বাষ্প হয়ে যায় তরল থেকে বাষ্প হয় ঘনীভবনে বাষ্প জমে উল্টো তরল হয়ে যায় বাষ্প জমে তরল হয়ে যায় এক্ষেত্রে লিনতাপ গ্রহণ হবে না বর্জন বর্জন মানে তো ইয়ে করা ছেড়ে দিয়া ওটা বর্জন মানে ছেড়ে দিয়া না দাও একটু দেখবো খালি দাও দাও দাদা দাদা এটা সঙ্গীতাকে এইটা গরু কিন্তু আমার এগুলো তো অমৃতাকে দিয়ে আনতে এটা অমৃতাকে দেয়া হবে দাদা গোবা শুনলে ও এক্সি পড়াই গবাদি পশু হাতিকে দেয় না হাতিকে আচ্ছা হয়ে গেছে কথা শেষ নতুন দাবি যদি বাড়িতে তো সবারই লবণ টবণ আছে না নেই আচ্ছা এই শোনো এই কথা না বিষয়টা হচ্ছে দেখবা যে জলের মধ্যে যখন তুমি 1 চামচ 2 চামচ করে লবণ দিতে শুরু করবে আছে ওই লবণ নির্মল লবণ আশীর্বাদ ছিল আশীর্বাদ ছিল চাকরি একদিন দ্বারা নির্মল লবণ এই শোনো 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 ওইটা নির্মল এই যে জলের মধ্যে ওইটা নির্মল লবণ আমি অল্প করে কিছু ওইটা নির্মল দেখো যে কিছু করে দেখো সম্পূর্ণ লবণ গুলে গেছে না কি ঘুরছে এটা এই আস্তে আস্তে শোনো জলের মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে গুলে গেল গুলেছে এরপরে যদি আরো কিছুটা লবণ দেওয়া হয় আসলে আমরা তরকারি থেকে কত তোমার 2 মাসের ভাত হয়ে ভাতে লবণ দেয় কি? না না আমি পারি না গো। অমৃতা হলুদ দেয় হাতে আরে খেয়াল করো এই হচ্ছে এই দেখো। খিচুড়ি হয়ে যাবে তো কথা না খেয়াল করে দেখো তলায় লবণ দেওয়া আর গুলছে না না তাই না কেন বলছি গভর্নমেন্টের জন্য বিষয়টা হচ্ছে যে কোনো বস্তুতে বা জলের মধ্যে লবণ গুলে যায় নির্দিষ্ট তাপমাত্রায় লবণ গুলে যাওয়ার একটা নির্দিষ্ট মাত্রা আছে লবণ গলে যাওয়া না গুলে যাওয়া এই কি বললাম তো জলের মধ্যে লবণ যদি দিতে থাকি এবং নাড়তে থাকি দেখবো যে একটা নির্দিষ্ট পরিমাণ লবণ দেওয়ার পর জলে আর লবণ গুলছে না সেই হ্যাঁ এখন কিছুক্ষণ পরে বলে গেলো না সেই যখন আর গুললো না মনে করে 100 গ্রাম জলে আমি 50 গ্রাম লবণ দিলাম তারপরে আর গুলছে না তাহলে আমি কি বলবো জলটা সম্পৃক্ত হয়ে গেছে কি বলবো জলটা সম্পৃক্ত সম্পৃক্ত মানে এমন একটা দশা
যে ওর মধ্যে ওর থেকে বেশি আর হবে না। সম্পৃক্ত মানে এমন একটা দোষ কি জলের মধ্যে ওর থেকে বেশি লাভ লবণ খুব বেশি যাবে না। ও তো জ্বলে যাবে। হ্যাঁ তেমনই হচ্ছে বাতাসেও হয়, যেমন দেখবা বাতাসে হ্যাঁ না সম্পৃক্ত ভাবে ভূগোলে পড়লাম। হ্যাঁ ঠিক আছে শীতকালে চলে আসছে, হ্যাঁ গরমের মধ্যে একটু শীতের কথা বলে ভালোই লাগবে। শীতের কথা বললে না গরম লাগছে, সেই লেপ কম্বল বাইরে যাচ্ছে। কবার গেল? তিনবার গেল। ওদের কথা আমি ওটা চলো বাবু যাবো ওটা যাবো এরপরে বাড়ি গিয়ে নেই ছুটির সময় একবার করে নিই। আচ্ছা তাদের বাড়ি ভর্তি হয়ে যাবে। যাও যাও। পরবেলা হবে কেন? হবে না। তোমার বেলা তুমি উঠে এলে এখন মনে করো। কেন হবে না? ছেড়ে দাও ছেড়ে দাও। আচ্ছা শীতকালে শীতকালে আশেপাশে কোন জিনিসটা দেখা যায়? আচ্ছা 5 সেকেন্ড বলুন। 2 সোয়েটার 3 লে গরম মজা মজা ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট লেপ তোষক মজা। প্রকৃতিতে কি কি দেখা যায়? চলে আসো। বলো ডিজে আলো কি মজা নাকি ফুল গাজর কিভাবে capture হবে? এই শোনো, শীতকালে সকালে শিউলি ফুল শিউলি ফুল শিউলি ফুল হয়। 1 নাম্বার দেখা যায় কুয়াশা, 2 নাম্বার দেখা যায় কি বাষ্প বাষ্প। ওটা কি লিখা? এই তাহলে শীতকালে সকালে সবার প্রথমে কি দেখা যায়? কুয়াশা। কুয়াশা, 2 নাম্বার শিশির। আচ্ছা আচ্ছা এই দুটোর মধ্যে খুব কনফিউশন। কুয়াশা বাতাসে যে ঘোলা ঘোলা থাকে সেটাকে কুয়াশা বলে, আর পাতার উপরে যে জল জল সেটাকে শিশি ওরা আগুন জ্বালায় সকাল সকাল উঠে আগুন জ্বালায়। আচ্ছা ঠিক আছে তাহলে এখন শিশি কুয়াশা কি করে হয়? কুয়াশা কি করে হয়? দেখো বাতাস পরিবেশে প্রচুর পরিমাণে গাছপালা আছে, গাছপালা সবসময় বাষ্পমোচন করছে। শীতকালে শীতকালে হয় কি গাছেরা বাষ্পমোচন বন্ধ করে দেয়? তাই? না ওরা পাপা পাপা করা বাষ্পমোচন করে। এখন বিষয়টা কিন্তু শীতকালে গাছ তো বাষ্পমোচন করছে, কিন্তু ভূমিষ্ঠ কি হয়? ঠান্ডা হয়। ভূমিষ্ঠ কি হয়? ঠান্ডা। তাই ভূমিষ্ঠ সংলগ্ন বায়ু ঠান্ডা। তাহলে বাষ্প একটুখানি ঘাস থেকে যে একটুখানি উপরে ওঠে 1-1.5 মিটার, তারপরে বাষ্প এতটা ঠান্ডা হয়ে যায় যে সেটা ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হওয়ার পর বাতাসে ধুলো আছে কি নেই? এই ধুলো কণার ঘাড়ে দেবে, মানে ধুলো কণার উপরে ভর করে ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে থাকে, তখন আর ভেসে বেড়ায়। এই ঘটনাকে আমরা কি বলি? কুয়াশা। কি বলি এটাকে? কুয়াশা। এবার শোনো আরেকবার বলছি, শীতকালে ভোরবেলা যখন তাপমাত্রা অনেকটা কম থাকে তখন বাষ্প কণাগুলো ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয় এবং বাতাসে থাকা ধূলি কণার উপরে ভর করে থাকে, দিয়ে আশেপাশে ঘুরে বেড়ায়। হয়ে গেল? ওর জন্য মুখ দিয়ে ধোয়া বেরোয়। আচ্ছা এই ঘটনাকে আমরা কি বলি? এই ঘটনাকে আমরা কি বলি? কুয়াশা। সেকেন্ড এই শোনো দ্বিতীয় কুয়াশা। মনে করো আজ শীতের দিন, সন্ধ্যা হয়ে গেল, রাত, মনে করো গভীর রাতে খুব ঠান্ডা পড়ে। হ্যাঁ এই গভীর রাতে এই ঘনীভূত হওয়া বাষ্পগুলো যে ছোট ছোট জলকণা ছিল, দেখো জল যত ঠান্ডা হয় তত তাদের ভালো না, তত তারা কাছাকাছি চলে আসে, তত তারা কাছাকাছি চলে আসে। তাহলে মনে করো একটা জলকণা অন্য জলকণার কাছে চলে এলো, জুড়ে যাবে, একটু বড় জলকণা হবে। এইভাবে জলকণাগুলো কাছাকাছি আস্তে 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 একটা বড় জলকণা তৈরি হবে, ঘাসের পাতায় জমে। যেগুলো এই শোনো যেগুলো এই যে দাদা বাতাস স্থির থাকলে কি কুয়াশা জমে না? ঠিক যেগুলো কি হয়, যেহেতু বাতাসের উপরে জলকণাগুলো একত্রিত হচ্ছে, সেই ধূলিকণাটা সেই ক্ষমতা থাকে না যে ওকে উড়িয়ে নিয়ে যায়। ও কি করে এক গোছা জল পটাশ করে মাটিতে পড়েছে, এটাকে বলা হয় কি? শিশির। বলে এটাকে আরেক ধরনের শিশির হয়, সেটা হচ্ছে কি গাছের পাতা দিয়ে যখন বাষ্পীভূত হয়। তাহলে এই গাছের পাতার কোন অংশ দিয়ে বাষ্পীভূত? পাতার কোন অংশ দিয়ে? উপরের অংশ দিয়ে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে বাষ্পটা বেরোয়, যদি খুব ঠান্ডা পড়ে বাষ্পটা ওই রন্ধ্র দিয়ে বেরোতে বেরোতেই জলকণায় পরিণত হয়েছে। এরপরে তাই সকালবেলা কি দেখা যায় যে পাতার উপরে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা
আচ্ছা জল মনে করতে বাষ্প ধরে সেটা রোদ বললে হ্যাঁ বুঝছে এটা বলে শিশি কি হয়েছে বলো ওই মুখের ধোঁয়াটার কথা বলো ওই যে আমাদের নাক দিয়ে মুখ দিয়ে সবসময় বাষ্প বেরোচ্ছে শীতকালে বাতাসের তাপমাত্রা কম থাকায় বাষ্প বেরোনোর সঙ্গে সঙ্গে ঘনীভূত হয়ে যায় ফলে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় কি হয়ে যায়? ঘনীভূত কাছাকাছি চলে আসে তো এই জন্য আমরা শীতকালে কি দেখতে পারি ঘনীভূত বাষ্পটাকে দেখতে পারি ওটা একদম এটা গরমকালে দেখা যায় না এই জন্য ওটা বলে শিশির জিতলে মানে কোথা বলে জিতে যাবি সবাই মিলে খাচ্ছে মেয়ে বলে যাচ্ছে আসলে কি বলতো গরমটা কম লাগারই দরকার কখন গরম কম লাগবে যখন বেলা কমে যাওয়ার পরে কখনো নিচে ঢুকাচ্ছি এই, লাইটটা নৌকে দিলা আমাকে হয়ে গেছে টেক্সট বইয়ে কি বেশি কিছু টেক্সট দেখে দেখাবা এখান থেকে যেমন বাড়িতে শিলিগুড়ি যাবো শ্বাস দিতে মনে হচ্ছে মিত্র আমি যাবো কথা না টেক্সট বইয়ে পেজ না ও আর তুলে যাবে টেক্সট বইয়ে দেখো তোমার ছবিটা দিয়ে দিচ্ছে ঠিক আছে টেক্সট বইয়ে 36 পেজ থাকে এই টেক্সট বইয়ে 36 থেকে 40 পেজে ওই শিশিরের ছবি দেওয়া আছে দেখছো ওই যে তাপ প্রবাহের আগে পর্যন্ত হ্যাঁ ওটা তাপ চাকটা তো তাপ ওই কিছু শুভজিৎ বই আগে বলেছো কত নাম্বার পেজ 57 হ্যাঁ কোথা থেকে শুরু কত থেকে 24 সাত নাম্বার 57 কত থেকে কত অবধি কত থেকে শুরু সবাই চুপ করতে দাও বলবে তাড়াতাড়ি বলবে একটা আর চুপ কর না দাদা বলবে চুপ করবি তারপরে তো সবাই লাইন কর বলবে আচ্ছা ছুটি বাড়ি চলে ও দাঁড়াও দাগে কি হবে তুই এত গল্প করবে মাছের বাজার যা দেখো একটা মেয়ের নাম মৌসুমী 26 লে 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 এই পুদিনা 26 কি কি দেখা বললে না অনেক কিছু 26 উনওয়ান এক কথা কল হতো সামনে বলে শুনতে পাই না ভালো সমস্যা আছে এমনি ছাব্বিশ 26 ওইসব গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে দাদা এবারে বল 26 এর পরে 36 এই ছবি তো দাদা তুমি দাদা তো ভালোভাবে করলে 37 সৌভিক দাদা এত এবার খারাপ হলো এবার তো খারাপ পেশার কুকুর লাগাতে হবে সোনার পেজে করে লাগে না পেশার কুকুর কোনদিন দিলাম 38 এর প্রথম টুকুনি এত ভালো এই চুপ থাকতে পারছো না এত মারো দাও বেশি এই দেখো মার রেখে খাওয়া দাওয়া মাউস টুপি আছে
44 44 45 চুপ 47 দাদা তুই কোশ্চেন আমাদের দাদা 44 45 47 50 51 দাদু ভ্যান চালাচ্ছে তো 51 অনেক বছর আগে ঠিকানা সরকার মামার নাম সরকার মামার নাম তুই জানলি কি করে? আমাদের বাড়ির পাশে পাল্টাই ও বাড়ি পাবো না ঝাল করাটার সাথে মাংস ফ্রি চুয়ান্ন 55 56 চাপান্ন শেষ পড়িয়ে আসবো আমাদের সবাই পড়িয়ে আসবো যাবো না মেলাটা নাই 55 কি সারা দিন স্কুলে শুনছি নাকি স্যাররা মাঝে মাঝে বলছে কনসেপ্ট মনে থাকছে না এখানে নাকি শোনা যাচ্ছে কনসেপ্ট মনে থাকতে মানে স্যার দেওয়া আছে না কনসেপ্ট মনে রাখতে হয় না মনে থেকে যায় হ্যাঁ দাদা ওটা স্যার থেকে বলতে শুনতে হবে দাদা তাড়াতাড়ি চলো সইটা করে আমরা তো মানে স্যারই মনে বন্ধ করে মা এখানে দাঁড়িয়ে আবার দিয়া হয়ে গেছে